একেবারে মানে অ্যাসিস্ট্যান্টের অ্যাসিস্ট্যান্ট যে ক্যামেরা পার্সন, সে হয়ে গেল ক্যামেরা পার্সন, আস্তে আস্তে সে হয়ে গেল ডিওপি। আমাদের ইন্ডাস্ট্রিটা হচ্ছে কি একটু মানে এলোমেলো আছে, খুব গুছানো না। এখন ভিউ হলে আপনি যদি খুব মানে পপুলার হয়ে যান, তখন আপনি কী শিখবেন? তখন তো আপনি মনে হয় যে আপনি পপুলার হয়েছেন কেন, আপনার যোগ্যতা আছে দেখেই। অডিশন মানেই হচ্ছে একদম যারা নিউ কামার সো তাদেরকে অডিশন করে, কিন্তু যারা অ্যাক্টর হিসেবে অনেকদিন ধরে কাজ করছে তাদেরও যে অডিশন করে বোঝা যায়। Hello viewers, welcome to my podcast Director's Take Let's Talk with প্রীতি দত্ত। আজকে আমাদের সাথে আছেন একজন গুণী নির্মাতা, চিত্রনাট্যকার, নির্দেশক আজাদ আবুল কালাম পাগল। কেমন আছেন আপনি? ভালো। আপনার সাথে আসলে কথা বলতে গেলে শুনতে বেশি আমি পছন্দ করি, কারণ আপনি হচ্ছেন আমি বলবো যে জ্ঞানের সমুদ্র, যার কাছ থেকে আসলে নিলে আমি সমৃদ্ধ হব। তো আমি যদি বলি যে এখনকার আপনার ব্যস্ততা কি নিয়ে? এখনকার ব্যস্ততার মধ্যে একটা হচ্ছে মানে আমি তো আসলে অনেক ধরনের কাজ করি, তো তার মধ্যে একটা হচ্ছে থিয়েটারের নির্দেশনা দেওয়ার কাজ, তারপরে অভিনয়, তারপরে হচ্ছে গ্রুমিং, ছেলেমেয়েদের তৈরি করা। যেমন হচ্ছে পরশু মানে এই 11 তারিখে আমাদের শো আছে একটা, ওটা রিহার্সাল চলছে। তারপরে গতকালকে আমার একটা সিনেমা মুক্তি পেয়েছে, আমি অভিনয় করেছি, সর্দার বাড়ি খেলা নামে একটা সিনেমা, ওইটা রিলিজড হয়েছে এই শুক্রবার দিন। আর একটু লেখালেখি, পড়াশোনা এগুলি চলছে, নানান ধরনের কাজ চলে। আর আরেকটা হচ্ছে সাংগঠনিক কিছু কাজ করার কারণে, যেমন অভিনয় শিল্পী সংঘ আছে, তারপরে আরেকটা হচ্ছে ওটার প্রেসিডেন্ট আমি, আরেকটা হচ্ছে থিয়েটার আর্টিস্ট অ্যাসোসিয়েশন অফ ঢাকা, টাট, ওইটারও সভাপতি আমি, ওইটারও কিছু কাজ আছে, সাংগঠনিক কিছু কাজটা করতে হয়। এই আপনি তো আসলে একজন দক্ষ সাংগঠনিক। আমি যদি বলি সংগঠনের জায়গায় এসে আমাদের এই যে অভিনেতা, অভিনেত্রী, শিল্প, নির্দেশক, আসলে আমরা কি একটা ইন্ডাস্ট্রি হিসেবে এখন দাঁড়াতে পেরেছি? এটা ব্যাপার হচ্ছে কি, আমি প্রথমে বলিনি যে সংগঠক, আমি ঘটনাচক্রে সংগঠক হয়েছে, অথবা সংগঠনের কাজ করতে করতে সাংগঠনিক কিছু দক্ষতা হয়তো আমার হয়েছে, সেই কারণেই হয়তো আমি সংগঠক। আর ইন্ডাস্ট্রি, এটা আমরা বলি বা না বলি, এটা একটা ইন্ডাস্ট্রি। এখন ইন্ডাস্ট্রি রুগ্ন হতে পারে, আবার সমৃদ্ধ হতে পারে, আবার বিকাশমানও হতে পারে। আমাদের ইন্ডাস্ট্রিটা হচ্ছে কি একটু মানে এলোমেলো আছে, খুব গুছানো না, যার ফলে হচ্ছে এখানে আর্টিস্ট যারা আছে, তারা নির্মাতা যারা আছে, প্রডিউসার্স যারা আছে, এদের যে সমন্বিত একটা ব্যাপার দরকার ছিল, এটা আমাদের দেশে হয়নি। একটা সময় ছিল বাংলাদেশের চলচ্চিত্রে যখন একটা মানে মিডল ক্লাস যখন সিনেমা দেখতে যেত, তখনও প্রডিউসার, আর্টিস্ট, ডাইরেক্টর, এমনকি পরিবেশক নিয়ে একটা সমাজ ছিল, যারা ঠিক করতো কোথায় দেখাবে ছবিটা, কারা তাদের টার্গেট অডিয়েন্স, কী রুচি, সব কিছু। তার মধ্যে খারাপও ছিল তা না, মানে সবচেয়ে ভালো ছিল তা না, কিন্তু তারপর একটা সমন্বিত ব্যাপার ছিল। তারপর টেলিভিশন, যখন মাত্র একটা চ্যানেল ছিল, বাংলাদেশ টেলিভিশন, তখনও অনেকগুলি ট্যালেন্টেড পার্সন অনেক কাজ করতেন, যারা খুবই রুচিবান, শিক্ষিত এবং শিল্প সংস্কৃতির সাথে সংশ্লিষ্ট, ভীষণভাবে সংশ্লিষ্ট, তারা কাজ করতেন। যখনই মানে একদিকে এলো মুক্তবাজার অর্থনীতি, এবং পাশাপাশি হচ্ছে আমাদের স্যাটেলাইট নির্ভর টেলিভিশন চ্যানেলগুলো, অত দক্ষ লোক কিন্তু আমাদের ছিল না। তারা কিন্তু যখন অনেকগুলো চ্যানেল হয়ে গেল, তখন দক্ষ লোকের একটা অভাব তৈরি হয়েছে, যার ফলে হচ্ছে কি যার যে কাজ না, তারা সেটার সাথে যুক্ত হয়েছে। যে মানে আমি আর্টিস্ট হতে চাই, তার একটা প্রস্তুতি থাকে ছোটোবেলা থেকেই, অথবা একটু বোঝার পর থেকে, কিন্তু এখানে থেকে আলো দেখা গেল যে যারাই এটা সংশ্লিষ্ট হচ্ছে, তারা আসলে এই লাইনের লোকই না। সে প্রডিউসারও বা এমনকি ডাইরেক্টর, আমি এমন লেখকও দেখেছি নাটক লেখেন, কি করেন, নাটক লেখেন, কিন্তু তার লেখার ব্যাপারে কখনো কোনো কিছু ছিল না, এবং তার চেয়ে বড় কথা লিখতে গেলে পড়তে হয় এক ধরনের, সেটাও নাই। এবং টেকনিশিয়ান যারা ছিলেন আর কি, তখন দেখা গেল যে বিটিভির একেবারে মানে অ্যাসিস্ট্যান্টের অ্যাসিস্ট্যান্ট যে ক্যামেরা পার্সন, সে হয়ে গেল ক্যামেরা পার্সন, আস্তে আস্তে সে হয়ে গেল ডিওপি, কিন্তু তার কিন্তু প্রস্তুতিটা হয়নি। ওই যে মানে স্যাটেলাইট নির্ভর টেলিভিশন আসলো, তখন থেকেই দক্ষ লোকের সমস্যা, এবং এগুলো তো ফিট করতে হবে। একটা টেলিভিশন সারাদিন চলে, সেগুলোকে ভরবে কি দিয়ে? ভরার জন্য তো কন্টেন্ট লাগবে।
এবং তখনই দেখা গেল যে আমাদের কন্টেন্টের ক্ষেত্রেও এক ধরনের মানে শূন্যতা না বলে জগা খিচুড়ি মার্কা অবস্থা হলো, যার যা মনে হচ্ছে সেটা করছে। বেশিরভাগ ক্ষেত্রে অনেক ভালো ভালো কাজও হয়েছে বিটিভির থেকে মুক্ত হওয়ার পর, মানে মুক্ত স্যাটেলাইট যুগে অনেক ভালো কাজও হয়েছে। কিন্তু ওই যে বললাম যে লোকের একটু ছিল। আর এখনকার ব্যাপারটা হচ্ছে কি, এখন কিন্তু মাধ্যমটা অনেক রকম। আমরা যদি বলি যে টেলিভিশন চ্যানেল অথবা সিনেমা, তার চেয়েও অনেক বেশি দখল করে আছে ইউটিউব আছে, ইউটিউবের কন্টেন্ট, নানান ধরনের কন্টেন্ট আছে। তারপর হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মস, এরকম অনেক কিছু হচ্ছে এবং ভবিষ্যতে আরও হবে। একদম মানে ইন্টারন্যাশনালি, ন্যাশনালি না শুধু ইন্টারন্যাশনালি। এই যে বিশাল একটা জগৎ, এইটাকে টোটালি একটা সমন্বয়হীনতা আছে এর মধ্যে। সমন্বয়হীনতাটা কীরকম, যে আসলে আমরা কি জানছি কে করছে, কার জন্য করছে, কে আছে, আমরা কিন্তু জানছি না। টার্গেট অডিয়েন্সটা কী সেটা আমরা জানছি না। এটা একটা মানে এখনকার সময়টা প্রায় বিশৃঙ্খলা, যেটা আমি মনে করি যে সময়ের সাথে সাথে সেই পাবে। আচ্ছা, এই যে বললাম যে আমাদের প্ল্যাটফর্ম আসলে আগেও কিন্তু দেখা গেছে যে একটু একটু করে চেঞ্জ হয়েছে, রেডিও থেকে টেলিভিশন থেকে এরপর আসলে হচ্ছে একাধিক টেলিভিশন, এরপর ইউটিউব, এরপর ওটিটি। তো এগুলো দেখা যায় ম্যাক্সিমামই কিন্তু আমাদের হচ্ছে ব্যক্তি নির্ভর। টেলিভিশনগুলো বাদে, টেলিভিশনের মালিক যে কেউ হতে পারছে না, তার একটা মিনিমাম একটা সামাজিক একটা অবস্থান থেকে সে টেলিভিশনের মালিক হয়। কিন্তু ইউটিউব আমি চাইলে কালকে 5টা খুলে ফেলতে পারছি, বা অন্য যে কেউ পারছে। তো এইখানে তো আসলে ওটিটি আমার যদি মন চায় আমি করে ফেলতে পারছি। এখানে আসলে কোনো নির্দিষ্ট ব্যারিয়ার নেই। এইটা কি মনে করেন যে আসলে এখানে আমাদের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কারা কি করতে পারবে? এটা একটা ব্যাপার হচ্ছে যে আমার ইচ্ছে হলো আমি একটা ইউটিউব চ্যানেল খুলে ফেললাম, এটা কিন্তু বাস্তবতা। এটা টেকনোলজি যদি আগায় তার অনেক কিছু তৈরি, সেখানে অনেক সম্ভাবনা তৈরি হয়, আবার অনেক ডিজাস্টারও হয়। এখন আমি যদি সম্ভাবনা হিসেবে ধরে নিই, তাহলে হচ্ছে আমাদের একটা সুনির্দিষ্ট নীতিমালা দরকার, যে এই নীতিমালার ভিত্তিতে এগুলি চলবে। এবং তাহলে হচ্ছে যে আর একজন যদি মনে করে সে একটা ইউটিউব করতে পারে, আমি তো দোষের কিছু দেখি না। মানে তার নিশ্চয়ই সেই ইয়েটা কোনো না কোনোভাবে সে সেটা বুঝতে পারে অথবা বোঝে যে এটা তৈরি করা যাবে। এখানে নেতিবাচক কিছু আমি দেখি না। এখন কন্টেন্টটা কি হচ্ছে সেইটার উপর হচ্ছে নির্ভর হবে না হবে, এইটার সাথে নীতিমালার সম্পর্ক আছে। এখন চ্যানেলগুলোতে দেখা যায় যে যখন একটা টেলিভিশন চ্যানেল দিয়ে বারবার এক্সাম্পল দিচ্ছি, যখন একটা টেলিভিশন চ্যানেল অনুমোদন পাচ্ছে তখন সেটা ক্রাইটেরিয়া কিন্তু ঠিক করা হচ্ছে যে এইটা একটা স্পোর্টস চ্যানেল হবে, এটা একটা মিউজিকের চ্যানেল হবে, অথবা এইটা একটা এন্টারটেইনমেন্ট চ্যানেল হবে। কিন্তু ওইটা আপনি বলছিলেন যে হয়ে গেছে জগা খিচুড়ি। আমি নিউজ চ্যানেলে নিউজও দেখছি, প্রোগ্রামও দেখছি, আবার অন্য কিছু দেখছি, আবার যেটা এন্টারটেইনমেন্ট চ্যানেল হওয়ার কথা ছিল সেখানে আমি নিউজও দেখছি। অর্থাৎ আমি স্পেসিফিক কোনো কিছু একটা চ্যানেলে তো পাচ্ছি না। কারণ কি হচ্ছে, বাংলাদেশের যে টেলিভিশনের যদি দেখি, ইতিহাস দেখি, বিটিভির যে আদল, বিটিভি কিন্তু এরকম নিউজও দেখায়, প্রোগ্রাম এন্টারটেইনমেন্ট প্রোগ্রাম যেমন থাকে, পাশাপাশি নিউজ ফিচার সবই থাকে। অন্য বেসরকারি চ্যানেলগুলো যখন হয়েছে, মডেল হিসেবে আসলে ফলো করেছে কিন্তু বিটিভিকেই। মানে একদম ইটিভির থেকে যদি আমরা শুরু করি, যে একদম ফর্মেটটা কিন্তু তাই, বিটিভির ফর্মেটই। পরে কিছু পরিবর্তন হয়েছে, যেমন কিছু কিছু চ্যানেল হয়েছে শুধু নিউজ, সেটা কিন্তু এখন আছে। আবার কিছু চ্যানেল আছে স্পোর্টস, ওরা অন্য কিছু কভার করে না, শুধু স্পোর্টস। আবার কিছু চ্যানেল আছে যে এখন শুধুই এন্টারটেনমেন্ট করে, কিন্তু তারপরও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই বিটিভির মডেলটাই রয়ে গেছে আর কি। কিছু ব্যতিক্রম তো বললাম, কিছু ব্যতিক্রম রয়েছে। আমরা সবসময় বলি যে আমাদের সমস্যা আছে, আমাদের গ্রুমিংটা আসলে ঠিক মতো হয় না, কিন্তু এর মধ্যে তো সম্ভাবনা অনেক আসলেই আছে। যে কোনো কিছু নেগেটিভ দিকও থাকে, পজিটিভ দিকও থাকে। আমরা কোনটা পিক করব? এই যে পজিটিভ দিকটাকে পিক করে এইটাকে আসলে আমরা বলি যে সমাধান লাগবে, নীতিমালা লাগবে। এই দিক থেকে একটা সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে বা আরও একটি সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে আপনার যদি স্পেসিফিক বলার থাকে, বা কাকে অ্যাড্রেস করে বলবেন, বা আসলে কার এখানে দায়বদ্ধতাটা সবচেয়ে বেশি? এটা আসলে ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টরের উপরে, তাই না? যেমন হচ্ছে আগে বলা হতো, যেটা আমি শুনতাম আর কি, যে ও থিয়েটার করে না, ও কি অভিনয় করবে। কিন্তু এটা তো আমার কাছে কখনোই ঠিক মনে হয় না। কারণ হচ্ছে থিয়েটার একটা ডিসিপ্লিন, আর সিনেমা বলি বা টেলিভিশন বলি, ওটাও কিন্তু একটা স্কুল। এই অর্থে ধরেন আপনি প্রথমবার কোনো সিনেমাতে অভিনয় করতে গেলেন, আপনি এর আগে কখনো করেননি, অথবা আপনার কিছু বেসিক হয়তো জানেন, আপনি নাচ গান এগুলো জানেন। এখন যখন সিনেমা করতে গেলেন, এটা একদম ডিফারেন্ট একটা মিডিয়াম।
এবং এখানে দেখা যায় এটা কিন্তু স্কুল স্কুল এই অর্থে ওখানে একজন ডাইরেক্টর থাকে, ক্যামেরা পার্সন থাকে, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর থাকে, কো আর্টিস্ট থাকে, এবং ওখানে বারবার ভুল হচ্ছে আবার ঠিক হচ্ছে। তো ওইটাও কিন্তু এক ধরনের স্কুল। তার মানে হচ্ছে কোনো না কোনো স্কুলের মধ্যে দিয়ে আপনাকে যেতেই হয়। আর এর বাইরে এখন বাংলাদেশে যেটা হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে নাট্যকলা আছে, এবং প্রত্যেকটা ইউনিভার্সিটিতে নাট্যকলা মানে শুধু থিয়েটার তা না, ওরা এই সিনেমা অথবা স্টাডিজ তো সেটা আলাদা ডিপার্টমেন্ট। কিন্তু আমি বলতেছি এইসব নাট্যকলা বিভাগগুলো এখন কিন্তু যে টেলিভিশন অভিনয় কি, সিনেমা অভিনয় কি, এগুলো নিয়েও তারা কাজ করছে। তার মানে হচ্ছে একদম বিশ্ববিদ্যালয়ের পর্যায়েও যদি কেউ কিছু শিখতে চায় সেটার ব্যবস্থা আছে। তারপরে কিছু উদ্যোগ আছে, যেমন অনেক ধরনের ওয়ার্কশপ হয়, শিল্পকলা একাডেমি করে, আমরা নিজেরা করি। তারপরে ধরুন কিছু স্কুল আছে, যেমন আমি নিজে একটা স্কুল সাথে জড়িত, প্রাচ্যনাথ স্কুল অফ অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন। এটা ধরেন গত 25 বছর ধরে এই 6 মাসের কোর্সটা চালিয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমরা একদম থিয়েটারের বেসিক থেকে শুরু করে অ্যাক্টিংয়ের বেসিস, এবং শুধু না ডিজাইন, একদম কস্টিউম ডিজাইন থেকে লাইট ডিজাইন, সেট ডিজাইন, সব কিছুকে আমরা চেষ্টা করি একদম প্রাইমারি লেভেল থেকে তারা জেনে আসুক। কেন হলে তারা যদি প্রফেশনাল জায়গায় যায় তাদের কাছে সব কিছু যাতে ফরেন না মনে হয়, যেন মনে হয় যেন আমি তবে জানি, একটা লেভেল পর্যন্ত জানি। এটা ওরিয়েন্টেশনের থেকে একটু আগানো। এই তো এখন শিখতে চাইলে অনেকগুলো জায়গা আসলে আছে, কিন্তু এরকম আগ্রহটা কি আছে বা ধৈর্যটা আছে? এটা হচ্ছে একটা বললাম যে অনেকে শুধু ওই প্রসেসের স্কুলটা যেতে চায়, যে আমি 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 পারবো, কাজটা পারবো। অনেকে কিন্তু বলে যে আমাকে একটা রাস্তাঘাটে প্রায়ই বলে যে ভাই আমি একটু অভিনয় করতে চাই, আমাকে একটু নিয়েন। তো আমি বলি আপনি অভিনয় করেন? না। আপনি শিখেছেন? না। তাই আমি আপনি প্লেন চালাতে চান না কেন? তখন বলে যে না প্লেন চালাবে, বাপরে ট্রেনিং লাগে, অনেক কিছু লাগে এটাকে। আমি প্লেন চালিয়ে যদি ট্রেনিং লাগে, তা আপনার কেন মনে হলো অভিনয় এমন একটা জিনিস যেটা কিছু লাগে, এটাকে না পারবেন আপনি? এটা কারণ হচ্ছে সব মানুষের ভিতরে মানে একদম এটা ইনবোর্ন একটা ব্যাপার আছে, সহজাত একটা বিষয়, যে মানুষ কিন্তু ছোটবেলা থেকে অভিনয় করে, নকল করে, তার যাকে ভালো লাগে তাকে নকল করে, তার একদম নিকট আত্মীয়দেরকে নকল করে, একদম শৈশব বয়স থেকে বাবার জুতা পরে, একদম 3 বছরের 2 বছরের বাচ্চাটা বাবার জুতা পরে বাবার সাথে। এই যে সাজা অথবা ডিফারেন্ট আচরণ করার চেষ্টা, এটা মানুষের মধ্যে আছে। ওই কারণেই হয়তো লোকে বলে যে আমি এটা পারি। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে স্পন্টেনিয়াস এক্সপ্রেশনস, যেটা হচ্ছে জন্মগতভাবে কারো কারো একটু বেশি থাকে, কারো কারো একটু কম থাকে। তো কিন্তু এটা কিন্তু কোনো শিক্ষা না, প্রথাগত কোনো শিক্ষা না, কোনো স্কুলিং না। এটা হচ্ছে আপনি জন্মসূত্রে আপনি এরকম হয়েছেন। কিন্তু কিছু একটা লেভেলে যে শিখে যায়, গান অনেকে গাইতে পারে, কিন্তু হ্যাঁ মানে বাথরুম সিঙ্গার না, সত্যি সত্যি 5-7 জন গাইতে পারে। কিন্তু সে যদি একটু স্কুলিংয়ের দিকে যায় কোনো না কোনোভাবে, তখন দেখা যাবে যে ওটা তার আরও বেশি ঋদ্ধ হচ্ছে, আরও মানে যা তার গ্রামারগুলি সে জেনে যাচ্ছে, এবং কী করলে গানগুলো আরও ভালো হতে পারে সেটা সে শিখে যাচ্ছে। তো ট্রেনিংয়ের কোনো বিকল্প নেই। এই জিনিসটা আসলে আমাদের যেটা বলছিলাম যে আমাদের আসলে ওই ধৈর্যটা হয়তো এখন নেই, বা ওই এফোর্টটা আমরা দিতে চাই না যে আমি শিখবো, শিখে আসবো, বা অন্যান্য যে কোনো প্রফেশনের মধ্যে এটা একটা প্রফেশন, আমার দক্ষতাটা অর্জন করা উচিত। মানে আমরা সবাই বাজাইতে বায়ার্ন হতে চাই, এখানে আসলে কেউ ওই যে প্রসেস বা আমার শিক্ষাগুলো থাকবে, আমি শিখে আসবো, ওই প্রসেসটার ভেতর দিয়ে যেতে চাই না। এই যে সমস্যাটা, এখান থেকে মানুষ আসলে কি হবে? এটার অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে কি, আমরা যে এখন বলি না যে ভিউ, কার কি ভিউ। এখন একজন অ্যাক্টর অথবা সিঙ্গার বা যাই হোক আর কি, এখন একজন আর্টিস্টের এই যে ভিউ, এখন ভিউ হলে আপনি যদি খুব মানে পপুলার হয়ে যান, তখন আপনি কি শিখবেন? তখন তো আপনি মনে হয় যে আপনি পপুলার হয়েছেন কেন? আপনার যোগ্যতা আছে দেখেই। হ্যাঁ, এখন এর পিছনে কি আছে না আছে সেটা কি সে আর ব্যাখ্যা করতে যাবে না। সে তখন হচ্ছে কি নিজেকে লিমিট করে দেবে। না, আমি যদি শিখে ফেলি তাহলে তো ওই ডাক্তারের মতো হবে যে এমনিতে আগে ফোড়া কেটে ফেলতে পারতো, শেখার পরে আর কাটতে পারে না, কোথায় কাটবে না কাটবে। তো এটা একটা এই ভিউ বাণিজ্যটাও একটা মানে ইন্ডিভিজুয়াল আর্টিস্টের জন্য ক্ষতিকারক। সে হয়তো নাম কামাবে, টাকাও কামাবে, কিন্তু আদৌ উনি আর্টিস্ট হতে পারলেন কিনা এই প্রশ্নটা থাকবে, তার কাছে থাকবে না, মানুষের কাছে থাকবে, কিন্তু ওনার কাছে থাকবে। উনি মনে করবেন যে না আমি তো সাকসেসফুল মিনস আমি আর্টিস্ট। সাকসেসফুল মানেই হচ্ছে আমি বড় আর্টিস্ট, ভালো আর্টিস্ট, আমার মানুষ দেখছে, আমাকে মানুষ চিনছে, অ্যাপ্রিসিয়েশন করছে,
সো আমি আসলে একজন শিল্পী এবং আমার আসলে সেই ক্ষেত্রটা তৈরি হয়ে গেছে অত- অটোমেটিক, অত- অত আমার শিখে খাসা। আসতে হয়নি এত সময় দিয়ে কি হবে, হ্যাঁ, যেটা আমি পরিশ্রম করেই পেয়েছি, কিন্তু আমার এটা ডিফারেন্ট। এখন আসলে এই কথাগুলো শুনলে তো আসলে তখন মনে হয় যে আসলে কি তখন ইউনিভার্সিটিতে আমার দরকার আছে কিনা আমার কোর্স করার, বা আমি কি আসলে তাহলে অন্য একটা প্রফেশনে থাকবো পাশাপাশি এটা নিব, এটা সেফ সাইড, কারণ আমি তো এখানে কোনো নিশ্চয়তা পাচ্ছি না আর্থিক, আমার তো ফিউচারটা সেট হবে কোনো গ্যারান্টি নেই। নিশ্চয়তা যদি বলা হয় যে আমি অভিনেতাদের কথা বলি, এটা আসলে পৃথিবীর কোথাও এই নিশ্চয়তা নাই কিন্তু যে আপনি অভিনেতা হতে চান হলেই আপনি একদম গাড়ি বাড়ি করে ফেলবেন, আয় উন্নতি করে ফেলবেন, সবাই আপনাকে চিনবে না, সেটা না। যেমন খোদ আমেরিকাতে আমার এক বন্ধু আছে, আমেরিকান, তো ও মানে প্রথমবার যখন আমার সাথে পরিচয় ও অ্যাক্টর, কিন্তু ওর মন খারাপ, অ্যাক্টিং করতে পারছে না। আমি কেন, কী হয়েছে? পাচ্ছি না, মানে যা চাই তা পাচ্ছি না, যার জন্য এখন শিক্ষকতা করি। মানে ও শেখায়, একটা ইউনিভার্সিটিতে টিচার, মানে ইউনিভার্সিটির টিচার হওয়াটা ওর কাছে অনেক বড় কিছু না, ও আর্টিস্ট হতে চায়, ও অ্যাক্টর হতে চায়। তো ওখানে আমি দেখেছি অনেক টাফ। যেমন সান ফ্রান্সিসকো মাইন্ড ট্রুপ নামে একটা থিয়েটার অর্গানাইজেশন আছে, সেখানে আমি গিয়েছিলাম একটা ওয়ার্কশপ করতে। সেখানে দেখলাম যে মানে ওই দলের জন্য মানে প্রফেশনাল অ্যাক্টর নেওয়া হচ্ছে, তাদের অডিশন চলছে, এবং একজনের অডিশন হচ্ছে সারাদিন সে অডিশন দিয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের। ওই সান ফ্রান্সিসকো মাইন্ড থিয়েটারের দল আসলে, ওদের কতগুলো মানে মাপকাঠি আছে, এগুলো হলো ওরা নেয়, কারণ যেহেতু ওরা পে করে প্রফেশনাল। সারাদিন হলো অডিশন হলো, এবং বিকালবেলা যখন আমাদের ওয়ার্কশপ শুরু হলো, ওয়ার্কশপের পরে রাত্রেবেলা আমি জিজ্ঞেস করলাম যে ওই যে আজকে সারাদিন যে ওয়ার্কশপ করা হলো, তো ওর ব্যাপারে কী দিচ্ছিস, তোমরা কি ওনাকে নিয়েছ? তো বল না, হি ফেইল্ড। তাই আমি সারাদিনই কষ্ট দিলে যে তোমরা যে এটা বলছে, এটা আমাদের এরকম, ও আমরা দেখেছি ও পারবে না। আমরা যে জিনিসটা চাই, ওরা হচ্ছে কমেডি ডেলার্তে করে মূলত, এবং ওদের টিমটা হচ্ছে সারা আমেরিকা ঘোরে, ট্যুরিং কোম্পানি। যার ফলে হচ্ছে যে ও বলতেছে ওর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ওর ওই স্ট্যামিনাটা নাই। আমরা শুধু ওর প্রথম দিকে ওর অ্যাক্টিং কোয়ালিটি মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু ওর স্ট্যামিনা নাই, যে এই যে ট্যুর করবে সারা আমেরিকায়, ওই স্ট্যামিনা ওর নাই। ওর ইয়েটা হচ্ছে যে একটা স্থিতি জায়গা যেখানে সে কাজ করবে, এগুলো ওখানেই থাকবে, কিন্তু এই ট্যুর করে করে ঘোরা কাজ করবে এটাও পারবে না। এটাই ওরা ট্রাই করছে সারাদিন, যে ও কি পারে, কি ওর দক্ষতা কি, ওর ধৈর্য কি, ওরা সব মানে অ্যাক্টিং কোয়ালিটির বাইরে অন্য যেসব জিনিস মানে ওদের রিকোয়ারমেন্টসের মধ্যে আছে, সেগুলি ও ফুলফিল করে কিনা। এবং রাতেবেলা বলে না, হি ফেইল্ড। এটাই হয়তো আমাদের এখানে যদি অন্য কোনো আর্টিস্ট যে প্রমিনেন্ট, তার সাথে করা হতো যে আমি একটা কাজ করতে চাই, তোমার এখানে অডিশন দিতে হবে, অ্যান্ড সারাদিন আমি গ্রুমিং করার পর বলতাম ইউ ফেইলড ফর দ্য ক্যারেক্টার, এটা রিঅ্যাকশনটা আসলে এটা কি আমাদের দেশে তো এটা Practice চাই সেই না অর্থে মানে অডিশন এটা এখনো খুব একটা হয়নি। যেমন একটা ইয়েতে সিনেমার জন্য অডিশন হচ্ছে, তাই বলছে আমি একটা অডিশন দিব, যে অডিশন নিবে সেই বলছে আপনি, কিন্তু এটা কিন্তু এটা খুবই নরমাল এটা হওয়ার স্বাভাবিক কথা, ব্যাপার এটাই যে হওয়ার কে কথা যে অডিশন দিবে না দিবে। অডিশন হচ্ছে কি, মানে একজন প্রফেশনাল কিন্তু অডিশন নেয়, কারণ হচ্ছে সে ওই চরিত্রে ফিট খায় কিনা দেখার জন্য। ডাইরেক্টরের একটা নির্দিষ্ট চাহিদা থাকে, তাই না, যে সে ওই ক্যারেক্টারটাকে সে কীভাবে দেখতে চায়, সেই জন্য তো অডিশন। কিন্তু আমাদের দেশে অডিশনটা এখন একদম প্রাইমারি পর্যায়ে আছে। অডিশন মানেই হচ্ছে একদম যারা নিউ কামার, সো তাদেরকে অডিশন করে, কিন্তু যারা অ্যাক্টর হিসেবে অনেকদিন ধরে কাজ করছে, তাদেরও যে অডিশন করে বোঝা যায় যে আচ্ছা একটা অ্যাক্টর সব চরিত্রে অভিনয় করতে পারবে, এটা সম্ভব না। কেউ হয়তো 10 রকমের পারে, কেউ 20 রকমের পারে, কিন্তু ওই যে একটা অভিনেতাকে আমি নিলাম সব পারবে, এটা খুবই ভুল ধারণা। আসলে সত্যি কথা বলতে আমি বলতে পারি যেটা মনে হলো যে আমাদের এখানে এখনো কিছু বাউন্ডারিজ বলি অদৃশ্য, অথবা নিজেদের সংকীর্ণতা বলি, এগুলো আছে, এবং এগুলো নিয়েই আমাদের ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে। এবং ধীরে ধীরে হয়তো আপনাদের মতো যারা আছেন লিডিং সিচুয়েশনে বা অভিভাবক, তাদের হাত ধরে আমরা হয়তো ইন ফিউচার
হয়তো এটা আমরা ডিপেন্ড করে অনেক কিছুর উপরে। অনেক কিছুর উপর। সামাজিক অনেকগুলো বিষয় থাকে, রাজনৈতিক বিষয় থাকে। একটা সমাজে কোনো কিছু খুব ভালো হবে এরকম ভাবার কোনো কারণ নেই, তাই না? আপনার যদি ওয়েদার ঠিক না থাকে, আপনার যদি বৃষ্টির সময় বৃষ্টি না হয়, শীতের সময় শীত না পড়ে, তাহলে খেজুর গাছ থেকে রস পড়বে না। তো এটা হচ্ছে বিষয়টা হচ্ছে এই যে খেজুর গাছের রস কীভাবে পড়বে সেটা তো পরিবেশ লাগবে। থ্যাংক ইউ সো মাচ পাবেল ভাই Thank you. আমাকে Thank you সময় for দেওয়ার জন্য। inviting me. কারণ আমি শুরুতেই বলেছিলাম আপনার কাছ থেকে আসলে শেখার শেষ নেই, এবং এটা একদিনে শেখা সম্ভব না বা জানানোও সম্ভব না। থ্যাংক ইউ আমাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ অডিয়েন্স, আমার সাথে থাকবেন। আমার নেক্সট পডকাস্ট দেখার আমন্ত্রণ রইল। বাই।